বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরও উচ্চতায় নেয়ার বার্তা সৌদি আরবের। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা। রাজপথে নামতে হবে না, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে, জানালেন মন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে 11টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন মাত্রায় উন্নীত হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে থার্ড টার্মিনাল কাজের সবশেষ অবস্থা সহ নীতি নির্ধারণী নানান বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে রাজপথে আসতে হবে না। সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে অনুকরণীয় হতে হবে, শিক্ষক হিসেবে সঠিক উত্তর দিতে হবে। রাজপথের নেতা আর শিক্ষক নেতা এক হলে হবে না, সব সরকারের কাছে চাইলে হবে না। শিক্ষকরা কি করবেন সেটাও ভাবতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে। শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে রাজপথে আসতে হবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্ব রয়েছে। মন্ত্রী বলেন, তিনি দুর্নীতি করেন না এবং কাউকে করতেও দেবেন না। আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন 1 নম্বর ঈদ বোনাস ছিল 25%। 17 বছর পরে এই ইমিডিয়েট ব্যাচ সরকার আপনাদের 25 থেকে 50 করেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন, মনিটরি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময়ও লাগবে। তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। জুলাই গণঅভ্যুত্থানকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ 5 অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রথম দিন এই মামলায় ইমরান হোসেন ও আবুল কালাম হাওলাদার সাক্ষ্য দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত 17 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। মামলাটির সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 29 মার্চ। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী দেন জাসদ নেতা শরীফুল কবির স্বপন। এসব মামলায় গ্রেফতার 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মোহাম্মদ ইমরান হোসেন, তিনি 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। প্রায় 40 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে তার পা কেটে ফেলতে হয়েছে। প্রথম থেকেই তার পা কেটে ফেলার জন্য 5ই আগস্টের আগে ডাক্তাররা তাকে চাপ দিয়েছিল, কিন্তু সে অনেক অনুরোধ করে তার পাটা বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে প্রায় 40 দিন পর তার পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন। তিনি বর্ণনা করেছেন যে কি বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল 19 জুলাই মিরপুর 10 নম্বরে। রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর দেয়া চেতনানাশক মেশানো পানি খেয়ে
আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বৃহস্পতিবার গৃহকর্মী বিলকিসকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ বলছে, ঘটনার 2 দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পায় বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পুলিশ বলছে, এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। এরকম একটা পরিস্থিতি আমরা বাধ্য হয়ে ধোবাউড়া, ময়মনসিংহ এবং মেলান্দহ, জামালপুর এই সকল জায়গাগুলিতে অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি এবং তারই মাধ্যমে আমরা আবার গাজীপুরে ফিরে আসি। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। জানুয়ারিতে 552টি সড়ক দুর্ঘটনায় 546 জন নিহত হয়েছে, আহত 1204 জন। তথ্য যাত্রী কল্যাণ সমিতির। রবিবার সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গেল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে 132টি, সবচেয়ে কম সিলেট বিভাগে 29টি। ঢাকায় নিহত হয়েছেন 133 জন আর সিলেটে 28 জন। সড়ক দুর্ঘটনার শিকারদের মধ্যে 15 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, 131 জন চালক ও 62 জন নারী। 67টি শিশুর পরিচয় মিলেছে। আফগানিস্তান সীমান্তের পাকতিকা ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া ও বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা চালালো পাকিস্তান। স্থানীয় আফগান সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রবিবার সীমান্তবর্তী প্রদেশ দুটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি দেশটির তালেবান সরকার। এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা ও রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার জেরে এই অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত তেহরিকে তালেবানের নেতারাই ইসলামাবাদের সাম্প্রতিক হামলা এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হামলার নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে স্পষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেছে পাকিস্তান প্রশাসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।